This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে শুভজিৎ। সারা বছর আমরা ভারতবাসীরা প্রতিরক্ষা দপ্তর আমরা টেনশনে থাকি, এই বুঝি চায় না দখল করলো, এই বুঝি চায় না আক্রমণ করলো। শুধু চায় না কেন, পাকিস্তান এই বুঝি জঙ্গি ঢুকিয়ে দিল। আলোচনা করি আমরা 12 মাস। ঠিক, কিন্তু পাকিস্তান চায়নার বাইরেও কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ ওত পেতে আছে আমাদের ভারতবাসীদের জন্য, প্রতিরক্ষা দপ্তরের জন্য। দেশের ব্যাংকিং সিস্টেমের ওপর বড় মাপের সাইবার অ্যাটাকের আশঙ্কা। বিপদ ঘণ্টা বাজিয়েছে খোদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আশঙ্কা যদি সত্যি হয় তাহলে ব্যাংকিং, আমাদের ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের তার জন্য একটা বড় সড়ো ধাক্কা, যার জেরে বেহাত হয়ে যেতে পারে আমার আপনার সকলের ব্যক্তিগত তথ্য, ব্যাংকে জমানো টাকা হয়তো নিমেষে উড়ে যাবে। এর আগে শুভজিৎ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়ার সাইবার অ্যাটাকের জেরে সেসব দেশের ব্যাংকিং সিস্টেমটা পুরোই একদম ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। লুটসেক হ্যাকার গ্রুপের নাম শুনেছ? খুব সম্ভবত একটি বড় সংস্থার প্লে স্টেশন হ্যাক করেছিল 2011 সালে, এটা সংবাদ শিরোনামে আসে। এবং অনির্বাণ, সেই সময় যারা গ্রাহক ছিলেন ওই সংস্থার, তাদের সব তথ্য প্রকাশ্যে এনেছিল এত বড় একটা হ্যাকার সংস্থা। এবার আমাদের দেখাই যে ওই বলছিলাম না অনির্বাণ, যে ব্যাংকও তো নিশ্চয়ই নজরে রাখছে গোটা বিষয়টা, তারাও তো পুরো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল। কতগুলো তথ্য দর্শকদের দেওয়া মনে হয় প্রয়োজন। রিজার্ভ ব্যাংক সাইবার হামলার অ্যালার্ট দেওয়ার পরেই কাজে নেমে পড়েছে আমাদের দেশের নিরাপত্তা সংস্থাগুলো। রিজার্ভ ব্যাংক কি বলছে? গত 24শে জুন সব ব্যাংকে একটা নির্দেশিকা পাঠিয়েছে আরবিআই। বলা হয়েছে ভারতের ব্যাংকিং সিস্টেমের ওপর হামলা হতে পারে বলে নির্দিষ্ট তথ্য মিলেছে, ফলে 24 ঘন্টায় সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোকে নজরদারি চালাতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে হবে ব্যাংকের সাইবার সেলকেও। পরে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে 5 দফা নির্দেশ দিয়েছে আরবিআই। ব্যাংক কর্তারা বলছেন এটা কোনো রুটিন নির্দেশিকা নয়, এর আগে কখনো এত নির্দিষ্ট করে সাইবার হামলা নিয়ে সতর্ক করেনি আরবিআই। এক্স্যাক্টলি শুভজিৎ, এটা একদম জাস্ট রুটিন থাকে না, অ্যালার্ট দেওয়াটা নয়, এটা অত্যন্ত সিরিয়াস। এবং সব থেকে আমাদের ভয় লাগছে যে এটা তো গেল একটা পার্টিকুলার ব্যাংকিং সিস্টেম। আমাদের ভয় হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের ঠিক সফটওয়্যারে ঢুকে পড়বে না তো, আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সমস্ত যে আমাদের ইনস্টিটিউটগুলো আছে হাইজিন এবং হেলথের, সেখানে ঢুকে পড়বে না তো, আমাদের ভারতবর্ষের পুরো এন্টায়ার সফটওয়্যার নেটওয়ার্কের সিস্টেমটা ভেঙে পড়বে না তো। আমাদের আশঙ্কাটা কিন্তু জারি থাকবে এবং আমাদের সকলকে, আমাদের গ্রাহককে সতর্ক থাকতে হবে। শুভজিৎ, আর আজকে সারা দেশে বিশ্বে কোথায় কি খবর হচ্ছে, কি কি খবর বেছেছো আমাদের জন্য? 5টা খবর বেছে নিয়েছি আমরা, একে একে দেখাই দর্শকদের চট করে। 5টা খবর এই মুহূর্তে এখনো পর্যন্ত, ঘড়ির কাঁটা বলছে 3:08, এখনো পর্যন্ত আপডেট খবর যেগুলো চট করে দিয়ে রাখি আপনাদের। চোপড়ায় জেসিবির পর এবার আরিয়াদহে জয়ন্তের তাণ্ডব, মা ও ছেলেকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, প্রকাশ্যে শিউরে ওঠার মতন সিসিটিভি ফুটেজ। তৃণমূলের দাপুটে নেতা জয়ন্ত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোপড়া কাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতেও। ফুলবাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভা ডেকে বেদম মার। তৃণমূল পঞ্চায়েত সদস্যের সামনেই মহিলা এবং তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ। বিষ খেয়ে আত্মঘাতী হন মহিলা। হামিদুলের পথেই শিলিগুড়ির শাসক নেতা, সালিশিতে মারধরের ঘটনাকে সমর্থন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য চত্থাপ্পড় মারতেই পারেন। ফুলবাড়িতে সালিশিতে মাতব্বরি নিয়ে অবাক সাফাই তৃণমূলের পঞ্চায়েত সদস্য শম্ভু রায়ের। আরও একটা খবর, বড় খবর এখনো পর্যন্ত, অতিবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিম ভুটানের জলে আরও বিপদ বাড়ছে, ফুঁসছে জলঢাকা, তিস্তা, লিজ, ডায়নার মতন একাধিক নদী। শিলিগুড়ি সিকিম সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। উদ্ধারে নামানো হয়েছে সেনা। আগামী 4 থেকে 5 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরো একটা বড় খবর, উত্তর ভাসছে কিন্তু দক্ষিণ শুকোচ্ছে। জুনে বৃষ্টির ঘাটতিতে রেকর্ড দক্ষিণবঙ্গে। এবার 124 বছরে তৃতীয় শুষ্কতম জুন দক্ষিণবঙ্গে। দেশের মধ্যে সবচেয়ে বেশি 67% ঘাটতি দক্ষিণবঙ্গে। বৃষ্টির আকাল, বিপাকে আমন ধানের চাষিরাও। অনির্বাণ, এতগুলো খবর তো দেখালাম, 5টা খবর। দেখো, সবথেকে কনসার্নিং শুভজিৎ আমার মনে হয় উত্তরবঙ্গের পরিস্থিতি, ধস, অতিবৃষ্টি এবং 10 নম্বর জাতীয় সড়ক তো মোটামুটি কাট অফ হয়ে গেছে। কত লোক, কত টুরিস্ট আটকে আছেন জানি না। এবং অতিবৃষ্টিতে সত্যি বিপর্যস্ত হয়তো খুব ছোট ওয়ার্ড। ঠিক, সিকিম, ভুটানের জল, সেখানে আরও বাড়ছে বিপদ। জলের স্তর বাড়ছে, জল ঢাকায় জারি লাল সতর্কতা। সেখানে জলপাইগুড়িতে তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা। ফুসছে চেল, লিস, ঘিস, ডায়নার মতন একাধিক নদী। উদ্ধার কাজে নামতে হলো সেনাবাহিনীকে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। মালবাজার, ধূপগুড়ির বহু তল্লাট জলমগ্ন। আগামী 4-5 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। শুভজিৎ, সত্যি কনসার্নিং। সেনা নেমেছে অনির্বাণ, আমরা ছবিও দেখাচ্ছি। আমরা প্রসেনজিতের কাছ থেকে আপডেটটা নিয়ে নেই এই মুহূর্তের। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ ধারাবাহিকভাবে আপডেট দিয়ে যাচ্ছে। প্রসেনজিৎ, অনির্বাণ যে কথা বলছিল, অনেকে এই সময় ঘুরতে যান, পর্যটকরা কি অবস্থায় আছেন, প্রশাসন কি কাজ করছে, এই মুহূর্তে প্রকৃতির রূপ কতটা রুদ্র? দেখো, যেটা প্রশাসনকে ভাবাচ্ছে তা হলো আগামী কদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। NH 10 বন্ধই রয়েছে গত কয়েকদিন ধরে, এবং যা পরিস্থিতি সেবক থেকে তিস্তা বাজার অবধি রাস্তায় এতগুলো জায়গায় স্ট্রেচ ধসে গেছে যে সেই রাস্তাটা খুব দ্রুত মেরামত করা যাবে না। তবে একটাই ভালো খবর যে দার্জিলিং থেকে পেশক রোড হয়ে তিস্তা বাজার হয়ে যে রাস্তাটা কালিম্পং সিকিম যায় সেই রাস্তাটা খোলা গিয়েছে, অর্থাৎ একটা রুট অন্তত খুলেছে। পর্যটকরা যদি কেউ থাকেন বা এই সময় যারা আসছেন তারা ওই রাস্তাটা ব্যবহার করে সিকিমের উদ্দেশ্যে যেতে পারবেন। সেবক থেকে যে রাস্তাটা ডুয়ার্সের দিকে চলে গেল মালবাজার হয়ে, সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। একাধিক জায়গায় বারংবার ধস নেমেছে, নদীগুলো ফুসছে, তিস্তার জলস্তর বাড়ছে। তিস্তা ছাড়াও ডুয়ার্সের যে নদীগুলো লিস এবং ঘিস, ব্যাপকভাবে জলস্তর বাড়ছে, বাঁধ ভেঙে যাচ্ছে বিভিন্ন এলাকায়। সেনাবাহিনীকে নামাতে হয়েছে উদ্ধার কাজের জন্য। আমরা যে ছবি দর্শকদের দেখাচ্ছি, হু করে জল এলাকায় ঢুকছে। এবং যদি আলিপুরদুয়ার বা ওই বেল্টগুলোর দিকে তাকাই, সেই বেল্টগুলোতেও কিন্তু নদীগুলোর জলস্তর বাড়ছে। তার কারণ ভুটান পাহাড়ে বৃষ্টির জল হু করে নেমে আসছে। সব মিলিয়ে কিন্তু বিপর্যয়ের আশঙ্কা। জলপাইগুড়িতে তিস্তার সংরক্ষিত এবং অসংরক্ষিত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হচ্ছে। কারণ তিস্তা যতটা এগিয়ে সমতলের দিকে যাচ্ছে ততই কিন্তু জলস্তর বাড়ছে এবং সেই জলটা দুকুল ছাপিয়ে উপচে পড়তে পারে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে বিভিন্ন সতর্কতার প্রতিদিন জারি করা হচ্ছে। কর্মীরা ধন্যবাদ প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এবং সারা দেশেও তো অনেক কিছু হচ্ছে এই বন্যা পরিস্থিতির মতো অবস্থা। ভৌগোলিক অবস্থানটা দেখো অনির্বাণ, শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, মানে যোগাযোগের ক্ষেত্রে। উত্তরবঙ্গে বিপর্যয়, পার্শ্ববর্তী রাজ্য সেখানেও কিন্তু প্রভাব পড়েছে, সেখানেও বিপর্যয়। আমরা একে একে ছবিগুলো দেখাই। অসমের ছবি, টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম। এখনো পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 44, ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষেরও বেশি মানুষ। জল ঢুকেছে কাজিরাঙ্গা অভয়ারণ্যে। কাজিরাঙ্গা অভয়ারণ্যের 233টি ফরেস্ট ক্যাম্পের মধ্যে 62টি এখন জলের তলায়। বুঝতে পারছেন পরিস্থিতি? ছবিটা দেখুন, বুঝতে পারবেন ভালো করে। প্লাবনের জেরে বিপন্ন বন্যপ্রাণ। শুধু অসম নয়, আর বেশ কয়েকটা রাজ্যের ছবি পরপর দেখাই। পিসিআরকে বলছি আমরা দেখাতে, একই সঙ্গে 4টে ছবি। অসমের ছবি দেখাচ্ছি, গুজরাটের ছবি দেখাচ্ছি, ঝাড়খণ্ডের ছবি দেখাচ্ছি, গুয়াহাটির ছবি দেখাচ্ছি। একই সঙ্গে 4টে ভিন্ন ছবি দেখাচ্ছি গোটা দেশের। অনির্বাণ দেখো, উত্তর যখন ভাসছে শুভজিৎ, তখন কিন্তু শুকোচ্ছে দক্ষিণ। আমরা যে আজকেই ঝিরঝিরে বৃষ্টি, আমাদের সেক্টর 5-এ সুন্দর মেঘলা আকাশ, সেটা দেখে ভুল ভাবার কোনো কারণ নেই। জুন মাসে কিন্তু বৃষ্টির ঘাটতিতে রেকর্ড এবার দক্ষিণবঙ্গে। এবার 124 বছরে তৃতীয় শুষ্কতম জুন দেখলো দক্ষিণবঙ্গ। দেশের মধ্যে সবচেয়ে বেশি 67% ঘাটতি দক্ষিণবঙ্গে। এবং নিম্নচাপের অভাবেই জুন জুড়ে ঝিমিয়ে বর্ষা, বৃষ্টির আকাল। সব থেকে কনসার্নিং হচ্ছে আমন ধানের চাষিরা বিপাকে। কথা বলি আমাদের ইনহাউস এক্সপার্ট, কার সঙ্গে কথা বলাবে? কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, ভার্টিক্যাল আমাদের সহকর্মী। কমলেশ, একটা বিষয় লক্ষ্য করেছো অনির্বাণ, তুমিও সহমত হবে, যখন যেখানে বৃষ্টি হয়, বিগত কয়েক বছর ধরে বৃষ্টি হতে থাকে,
আবার গরম তো গরমই হতে থাকে। দেখো দুটো ছবি, দুটো বৈপরীত্য। উত্তরবঙ্গে এই অবস্থা, দক্ষিণবঙ্গে এই অবস্থা। দক্ষিণবঙ্গের বৃষ্টি কবে আসবে এটা প্রত্যেকে জানতে চাইছেন। দেখো, এখনো পর্যন্ত যা বৃষ্টি আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের মানুষ, সেটা একেবারেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এই মুহূর্তে যদি এখনকার কথা বলি, দক্ষিণ 24 পরগনার ওপর মেঘ রয়েছে, হয়তো ঝেপে বৃষ্টি হচ্ছে কিছু জায়গায়, কিন্তু বাকি দক্ষিণবঙ্গে ধরা যাক হুগলি, পূর্ব বর্ধমান, যেখানে ধান চাষটা মূলত হয়, যেখানে বীজতলা তৈরি করছেন চাষিরা, কদিন পরে রোপণের কাজ শুরু হবে, সেখানে কিন্তু সেরকম মেঘ নেই। এবং আগামী দুদিনে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, সেটাও কয়েকটা হাতে গোনা কয়েকটা জেলা, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তাতে সামগ্রিক দক্ষিণবঙ্গের বা যারা চাষি রয়েছেন তাদের কিন্তু। কমলেশ, তুমি এক্ষুনি বললে, আমার কাছে যেটা কনসার্নিং লাগছে হচ্ছে চাষের ক্ষতি হচ্ছে আমাদের অর্থনীতির সাথে ডাইরেক্টলি লিঙ্কড। এই যে জুন মাসের বৃষ্টির ঘাটতি তুমি যেটা বলছিলে, নিউজ রুমে আমাদের বোঝাচ্ছিলে, এতে চাষবাস কিভাবে এফেক্টেড হবে? এক তো হচ্ছে এপ্রিল মাসে আমরা প্রবল গরম পেয়েছি, তাপপ্রবাহ, চাষের জমি ফুটি ফাটা। মে মাসেও দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টি হয়েছে, এরকম নয়। আর জুন মাসে যেটা আমরা বলছি যে 247 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেটা হয়েছে মাত্র 81 মিলিমিটার, মানে 67% ঘাটতি। অর্থাৎ চাষের জমি যেগুলো রয়েছে, যেখানে ধান চাষ করা হবে, কদিন পরে রোপণ, মোটামুটি 15 জুলাই থেকে 15 আগস্ট, এই এক মাস স্প্যানের মধ্যে ধান চারাগুলো রোপণ করা হয়। এই মাটি অনেকটা জল দরকার হয়, ধানের চাষে প্রচুর জল লাগে এবং সেটা মূলত বৃষ্টির জল থেকেই আসে। এবং যেহেতু বৃষ্টি নেই, মাটি ফুটি ফাটা, আমরা জেলা থেকে খবর পাচ্ছি যে বীজতলা, যেখানে চারাগুলো রেখে দেওয়া হয় এবং সেখান থেকে চারাগুলো বড় হলে পরে রোপণ করা হয়, সেই বীজতলাটায় সামলাতে গিয়ে চাষিরা হিমশিম খাচ্ছেন। সেচের জল ব্যবহার করা হচ্ছে, সেখানে চাষির খরচ বাড়ছে। চাষির খরচ বাড়লে ইনটার্ন কিন্তু সেটা আমজনতার পকেটে এসেও পড়বে। যদি চাষ পিছিয়ে যায়, চাষ উৎপাদন মার খায়, এবং পরবর্তীকালে আমরা এর আগেও দেখেছি যতবার উৎপাদন মার খেয়েছে, চালের প্রোডাকশন কম হলেই তার প্রভাব এসে বাজারে পড়ে। সুতরাং এই যে বৃষ্টি হচ্ছে না, তার প্রভাব কিন্তু শুধু চাষির ঘরে নয়, আমাদের ঘরে, মানে যারা আমজনতা, যারা আমরা চাল কিনি, ভাত খাই, তাদেরও বিপদ বাড়তে পারে। চালের দাম গত 2-3 বছরে অনেকটা বেড়েছে। এবার যদি ভালো বৃষ্টি এই জুলাই মাসে বাকি 10-15 দিনে বা এক মাসে না হয়, তাহলে কিন্তু সেই চিন্তাটা। থ্যাংক ইউ কমলেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। তোমার কাছে আমরা হয়তো আগামী 1-2 দিনে যেতে হবেই আমাদের। কমলেশ যে কথা বললো অনির্বাণ, তুমিও সহমত হবে, মানে শুধুমাত্র কৃষকদের ঘরে প্রভাব পড়ছে না, আমাদের প্রত্যেকের ঘরে সেই প্রভাবটা পড়ছে। খুবই আশঙ্কার, কিন্তু এটা তো মানবেই শুভজিৎ, যখন ঝমঝমিয়ে বর্ষা নামে তখন বেশ ভালো লাগে, এবং তখন একটা সুন্দর পছন্দের গান চালিয়ে ঝমঝমিয়ে বৃষ্টিটা ছুটি দিনে দেখতে ভালো লাগে না? তুমি কি গান শোনো? গান শুনি। কতটা শোনো? গান শুনি। নানা ধরনের গান, এবং তুমি যদি নানা ধরনের গান শোনো এবং অনেকক্ষণ ধরে শোনো, তাহলে কিন্তু শুভজিৎ, ডাক্তারের কাছে হয়তো তোমায় কম যেতে হবে, দরকারও পড়বে না হয়তো কোনো ওষুধে। মাত্র 13 মিনিটে নেমে যাবে মনের ভার। ব্রিটিশ একাডেমি অফ সাউন্ড থেরাপি তারা বলছে, ধীর লয়ের সহজ কোনো সুরই শুনলেই কাজ হবে। এটাই ট্রিটমেন্ট। আর এই নিয়ে ব্রিটিশ একাডেমি একটা সমীক্ষা চালায়, সেখানে সমীক্ষা বলছে যে 90% মানুষই জানিয়েছেন গান বাজনাকে ওষুধ হিসেবে গ্রহণ করে তারা ভালো আছেন। এবং সমীক্ষক সংস্থার দাবি, গানকে তারা ওষুধের মতন কাজে লাগাচ্ছেন, এদের এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে। যে মানুষটা হাসতে প্রায় ভুলে গিয়েছিল, সে আবার প্রাণ খুলে হাসছে। দেখুন।